প্রশ্ন থাকবে এক নজরে। হুইচ ইজ দ্য কমন সাইট অফ ফার্টিলাইজেশন? ফাংশন অফ ডেসিডুয়া। হুইচ হরমোন কজেস ওভুলেশন? এরকম আরও অনেক প্রশ্ন এবং উত্তর জানতে পারবো এই ভিডিওটিতে। স্টাফ নার্স গ্রেড 2-র জন্য গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক নার্সিং থেকে যেই কোশ্চেনগুলো সবচেয়ে বেশি ধরা হয় ইন্টারভিউতে, চলো দেখে নেওয়া যাক সেই প্রশ্নগুলি কী কী। ফার্স্টেই দেখো, নর্মাল ভ্যাজাইনাল পিএইচ কত? এই প্রশ্নগুলো কিন্তু আমরা ট্রেনিংয়ের প্রথমের দিকেই পড়ে থাকি। চলো দেখে নেওয়া যাক নর্মাল ভ্যাজাইনাল পিএইচ কত। নর্মাল ভ্যাজাইনাল পিএইচ বলতে ভ্যাজাইনাল পিএইচ কিন্তু সবসময় হাইলি একটা অ্যাসিডিক ফর্মে থাকে। তো নর্মাল পিএইচ যদি ভ্যালু জিজ্ঞেস করা হয় তাহলে সেক্ষেত্রে বলতে পারো তোমরা 3.5 থেকে 4। এবার যদি 4.5-এর বেশি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসের চান্সেস বেড়ে যায়। সেটা কখন হয় না, বিফোর মেনস্ট্রুয়েশন অ্যান্ড আফটার মেনোপজ। তাহলে মেনস্ট্রুয়েশনের আগে আর মেনোপজের পরে পিএইচ অফ ভ্যাজাইনা কিন্তু হায়ার দ্যান 4.5 হয়ে যায়, আর তখনই কিন্তু চান্সেস বেড়ে যায় ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস হওয়ার। পরের প্রশ্ন দেখো, জিজ্ঞেস করা হচ্ছে ইউটেরাসের থিকেস্ট লেয়ার কোনটি? ইউটেরাসে সব মিলিয়ে মোট 4টি লেয়ার রয়েছে। এন্ডোমেট্রিয়াম লেয়ার, পেরিমেট্রিয়াম লেয়ার, মায়োমেট্রিয়াম লেয়ার, পেরিটোনিয়াম লেয়ার। অ্যান্সার হবে মায়োমেট্রিয়াম লেয়ার। তারপরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য নর্মাল সাইজ অফ ইউটেরাস? নর্মাল ওয়েট জিজ্ঞেস করা হচ্ছে যখন নন প্রেগনেন্ট অবস্থাতে একটা ইউটেরাস থাকে তার নর্মাল সাইজ কত হয়, ওয়েট কত হয়? নর্মাল সাইজ 7.5 × 5 × 2.5 সেন্টিমিটার, আর ওয়েট হয় 60 গ্রাম। কিন্তু প্রেগনেন্সিতে যদি সেটা টার্ম প্রেগনেন্সি হয় সেক্ষেত্রে কিন্তু ইউটেরাসের ওজন 1 কেজি পর্যন্ত হতে পারে। তাহলে বুঝতে পারছো, নন প্রেগনেন্ট অবস্থাতে সেটা 60 গ্রাম থাকছে, কিন্তু যখনই প্রেগনেন্সি হয়ে যাচ্ছে তখন ওয়েটটা দাঁড়িয়ে যাচ্ছে 1 কেজি। নেক্সট দেখো, হুইচ ইজ কল্ড দ্য এন্ডোমেট্রিয়াম অফ প্রেগনেন্ট ইউটেরাস? প্রেগনেন্ট ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম কাকে বলা হয়? অ্যান্সার হবে ডেসিডুয়া। ডেসিডুয়াকে এন্ডোমেট্রিয়াম বলা হয় এই কারণে, কারণ ডেসিডুয়া হ্যাজ অ্যান ইন্টেরিয়র কম্প্যাক্ট লেয়ার অ্যান্ড এ সারফেস স্পঞ্জি লেয়ার হুইচ মেনটেন দ্য প্রেগনেন্সি। পরের প্রশ্ন দেখো, ফাংশন অফ ডেসিডুয়া। ফাংশন অফ ডেসিডুয়া জিজ্ঞেস করলে তোমরা প্রথমেই বলবে ডেসিডুয়া গিভ নিউট্রিশন টু গ্রোয়িং ওভাম ইন আর্লি স্টেজ বিফোর প্লাসেন্টা ডেভেলপ অ্যান্ড ইনহিবিট ডিপার পেনিট্রেশন অফ ট্রোফোব্লাস্ট ইন ইউটেরাইন ওয়াল। এছাড়াও বলবে ইটস হেল্প ইন মেনটেন্যান্স অফ প্রেগনেন্সি বাই প্রোভাইডিং গুড সাইট ফর ইমপ্ল্যান্টেশন। পরের প্রশ্ন দেখো, জিজ্ঞেস করা হচ্ছে ফাংশন অফ ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের ফাংশন কি? প্রোভাইড দ্য সাইট ফর ফার্টিলাইজেশন। এটা সবার আগে বলতে হবে। তাহলে প্রেগনেন্সির জন্য ফার্টিলাইজেশন যেটা প্রয়োজন হয় সেটা কিন্তু ফ্যালোপিয়ান টিউব প্রোভাইড করে। পরের প্রশ্ন দেখো, এক্স রে স্টাডি অফ ফ্যালোপিয়ান ইজ নোন অ্যাজ। তাহলে এক্স রে স্টাডি যখন করা হয় ফ্যালোপিয়ান টিউবের তখন তাকে আমরা কি বলি? অ্যান্সার হবে স্যালপিঙ্গোগ্রাফি। এই স্যালপিঙ্গোগ্রাফি ইউজড ইন টেস্টিং অফ প্যাটেন্সি অফ টিউবস ইন ইনভেস্টিগেটিং দ্য ইনফার্টিলিটি। তাহলে ইনফার্টিলিটি ইনভেস্টিগেটিংয়ের জন্যই কিন্তু স্যালপিঙ্গোগ্রাফিটা করা হয়ে থাকে। নেক্সট দেখো, জিজ্ঞেস করছে ফার্টিলাইজড ইজ ইমপ্ল্যান্টেড ইনটু ইউটেরাস আফটার হাউ মেনি ডেজ? অ্যান্সার হবে 7 days। হুইচ ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান ইজ রেসপন্সিবল ফর প্রডিউসিং এগ? এই যে আমাদের মাসে মাসে এগ প্রডিউস হয় সেটা কোন রিপ্রোডাক্টিভ অর্গান রিলিজ করে? অ্যান্সার হবে ওভারি।
পরের প্রশ্ন দেখো, ফ্রম ওভারি হুইচ হরমোন ইজ সিক্রেটেড? তাহলে ওভারি থেকে কোন হরমোন রিলিজ হয়? অ্যান্সার হবে ইস্ট্রোজেন। পরের প্রশ্ন দেখো, ডেফিনেশন অফ ওভুলেশন। অ্যান্সার হবে রাপচার অফ ম্যাচিওর ফলিসেল অ্যান্ড রিলিজ অফ সেকেন্ডারি ওসাইট অন 14 ইন এ 28 ডে সাইকেল। তাহলে বলা হচ্ছে 14 ডেজের মাথায় যখন রাপচার অফ ম্যাচিওর ফলিসেল, মানে ম্যাচিওর ফলিসেল যখন রাপচার হয় আর রিলিজ হয় যখন সেকেন্ডারি ওসাইট, তখনই তাকে আমরা, সেটা কিন্তু হতে হবে অবশ্যই 28 ডেজ সাইকেলের, তখন তাকে আমরা বলবো ওভুলেশন। বলছে আফটার ওভুলেশন দ্য ওভাম রিমেন্স ভায়াবল ফর হাউ মেনি লং? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে বলছে যে ওভুলেশনের পর ওভাম কতক্ষণ জীবিত থাকে? অ্যান্সার হবে 12 to 24 আওয়ার্স। আর যদি জিজ্ঞেস করা হয় স্পার্ম জেনিটাল ট্র্যাক্টে কতক্ষণ জীবিত থাকে, তাহলে অ্যান্সার হবে 72 আওয়ার্স। পরের প্রশ্ন দেখো, হুইচ হরমোন কজেস ওভুলেশন? অ্যান্সার হবে LH হরমোন, যাকে বলা হয় লিউটেনাইজিং হরমোন। পরের প্রশ্ন দেখো, দ্য ইনক্রিজেস ইন বেসাল বডি টেম্পারেচার আফটার ওভুলেশন ইজ ডিউ টু হুইচ হরমোন? তাহলে বেসাল বডি টেম্পারেচার ওভুলেশনের পর যে বেড়ে যায়, সেটা কোন হরমোনের কারণে হয়ে থাকে? অ্যান্সার হবে প্রোজেস্টেরন। পরের প্রশ্ন দেখো, টু অ্যাসেস দ্য ওভুলেশন হুইচ টেস্ট ইজ ডান? অ্যান্সার হবে ফার্ন টেস্ট। ফার্ন টেস্ট মেনলি করা হয় কনফার্ম দ্য রাপচার অফ মেমব্রেনস। ফার্টিলাইজেশন বলতে কি বোঝো? দ্য প্রসেস অফ ফিউশন of the spermatozoa with the mature ovum is called fertilization. নেক্সট প্রশ্ন দেখো, হুইচ ইজ দ্য কমন সাইট অফ ফার্টিলাইজেশন? ফার্টিলাইজেশনের কমন সাইট কোনটা? আমরা সবাই জানি ফার্টিলাইজেশন ফ্যালোপিয়ান টিউবে হয়, কিন্তু ফ্যালোপিয়ান টিউবের এক্সাক্ট পয়েন্টটা আমাদের বলতে হবে। অ্যান্সার হবে অ্যাম্পুলা অফ ফ্যালোপিয়ান টিউব। পরের প্রশ্ন দেখো, হুইচ হরমোনস আর রেসপন্সিবল ফর মেনস্ট্রুয়াল সাইকেল? অ্যান্সার হবে, এখানে কিন্তু সব হরমোনগুলোর নাম বলতে হবে। আমি একটা একটা করে লিখছি, তোমরা নোট করে নিতে পারো। গোনাডোট্রফিন, এটা একটা হরমোন গেল। আর দুটো হরমোনের কথা বলছি। গোনাডোট্রফিন হরমোন ছাড়াও আরও দুটো হরমোন কিন্তু রেসপন্সিবল। সেই দুটো হরমোন হলো একটা ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। তাহলে এই তিনটে হরমোনের নামই কিন্তু বলতে হবে মেনস্ট্রুয়াল সাইকেলের জন্য রেসপন্সিবল বলে। পরের প্রশ্ন দেখো, হুইচ গ্ল্যান্ড ইজ রেসপন্সিবল ফর ইনিশিয়েটিং দ্য মেনস্ট্রুয়াল সাইকেল? তাহলে কোন গ্ল্যান্ডটা রেসপন্সিবল মেনস্ট্রুয়াল সাইকেল ইনিশিয়েটিংয়ের জন্য? অ্যান্সার হবে কি বলো তো? অ্যান্সার হবে হাইপোথ্যালামাস গ্ল্যান্ড। আর কোনো ওয়ার্ডের উপর তোমরা প্রশ্ন চাচ্ছ কমেন্ট করে জানাও।